বাবু বাবু, দরজাটা একবার খুলুন বাবু। বাবু, এই রাতে কে বিরক্ত করছে? খুব দরকার বাবু, শিগগির দরজাটা খুলুন বাবু। ও বাবু, একটু খোলেন। আরে ধর বাবা, এই বৃষ্টির রাতে কেন বিরক্ত করছিস? যা তো, কাল সকালে আসবি। কাল সকালে গেলে যে অনেক দেরি হয়ে যাবে বাবু, খুব বড় সর্বনাশ হয়ে যাবে যে। দয়া করে একটিবার দরজাটা খুলুন বাবু। এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। এই বৃষ্টির রাতে একটু শান্তিতে ঘুমাবো, সেই উপায় নেই। এই কেন তুই এই রাত বিরাতে এসে এমন ভাবে ডাকছিস যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে? আর আমি ঘটক, যুদ্ধের সৈনিক নই। জানি তো বাবু, জানি তো, তাই জন্যই তো এখানে এসেছি। কর্তা, আমি ঘটক, এই মোহন ঘটক, সেই বীরপাড়া থেকে আসছি। এই খবর পেলাম আপনি নাকি মেয়ের সন্ধান করছেন। ঠিকই খবর পেয়েছো। যাক, আমার চাকর বাকরগুলোকে যতটা অপদার্থ ভাবি, ওরা ততটাও নয়। তা আমার বিয়ের জন্য ভালো পাত্রী টাত্রী আছে নাকি? আগে হ্যাঁ কর্তা, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনি বিয়ে করবেন, আর তার জন্য একটা কেন 10টা পাত্রীর লাইন লাগিয়ে দেব। তাই নাকি? দেখো, বয়স আমার একটু হয়েছে বটে, কিন্তু তাই বলে আমি কিন্তু বুড়ো নই। এখনো সুন্দরী মেয়েদের মন জয় করতে পারি। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। এই দেখুন না, এই জন্য আপনার জন্য সেরার সেরা পাত্রীর ছবি, ঠিকুজি, কুষ্টি সব নিয়ে এসেছি। বাবা বাবা বাবা, তাই নাকি? কই দেখি দেখি। এই মেয়েটা তো দেখতে খাসা, তা কি নাম এর? বাহ, আপনার পছন্দের জবাব নেই কর্তা, একেবারে দারুণ বেঁচেছেন। এটা হলো মাধুরী, ওই কুমুদপুরে বাড়ি, রূপে গুণে সাক্ষাৎ যেন দেবী। তাই নাকি? তা বয়স কত? বাপের টাকা কড়ি আছে তো? আছে মানে খুব আছে। একটাই মেয়ে, যা আছে সবই তো আপনার করতে। আর বয়সের কথাই যদি বলেন, ওই মেরে কেটে 17-18 হবে। আপনার সাথে দিব্যি মানাবে। ওরে বাবা বাবা রে বাবা, এই তো একদম কচি। যাই হোক, তুমি ঘটক, তোমাকে বলতে আপত্তি নেই। এর আগে আমার 4টে বিয়ে হয়েছে, কিন্তু সেসব বলার কোনো দরকার নেই, বুঝি? ছি 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 ছি, কি যে বলেন কর্তা, ওসব কেউ বলে নাকি? আর আপনাকে দেখে কেউ কি বলবে আপনি দোষ বল? তাহলে কোথায় রইলো? এই বাঁকা কথা বলতে যেতে হবে তো নাকি? দূর কর্তা, আপনার মতো মানুষের পাকা কথা হয় নাকি? সোজা বিয়ে করবেন, আর নতুন টুকটুকে বউ নিয়ে শটান ঘরে। ঘটকের প্রস্তাব শুনে সুখেনের যেন আর খুশির ঠিকানা রইল না। এমনিতেই শেষ বউ মরার পর থেকে বিয়ে করে তার মন যেন আনচান করছিল, আর এখন মাধুরীর মতো সুন্দরী বউ পাওয়ার কথা মনে হতেই তার আনন্দ যেন আর ধরে না। সে বিয়ের সব ব্যবস্থা করতে শুরু করে দিল। এদিকে তার ছেলে তরুণ সেই খবর পেয়ে বাবার কাছে এসে বলল, বিয়ে করে বাঁধব ঘর, বিয়ে আমার বড় শখ, খাবো নাড়ু, করব ঘরে সংসার। বাবা, তোমার ব্যাপারটা কি বলো তো? কি শুরু করেছো কি? তরুণ, তুই? তোর কাছে যাবো ভাবছিলাম। বাবা, তোমার কি লাজ লজ্জা একটু আর অবশিষ্ট নেই? বলি, কত আর লোক হাসাবে বলতে পারো? সে কি? আমি আবার কি করলুম? হ্যাঁ, কি উল্টে পাল্টে বকছিস বল দেখি? উল্টো পাল্টা আমি বকছি না, তুমি এই বুড়ো বয়সে তুমি আবার বিয়ে করতে চলেছো? ছি 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 ছি। খবরদার, বুড়ো কাকে বলছিস রে? হ্যাঁ, বুড়ো কাকে বলছিস? একদম বুড়ো বলবি না।
সারাটা জীবন আমি কিভাবে একা থাকবো সেই কথা কি কখনো ভেবেছিস? চুপ করো বাবা, গ্রামের লোক জানলে আবার নিন্দা করবে। আগে 3-3টে বিয়ে করেও তোমার স্বাদ মেটানি। ইস, বউগুলো মরে গেলে আমি কি করবো শুনি? সারাটা জীবন বুঝি নিরামিষ খেয়ে থাকবো? হ্যাঁ, এই যা তো যা, মেলাবো কিসনি, তোকে আমার বিয়েতে যেতে হবে না। হ্যাঁ অবশ্যই, আমার কোনো ঠেকা পড়েনি যে তোমার এই পাগলামিতে সামিল হব। যা ইচ্ছে করকে যাও। হ্যাঁ হ্যাঁ যা, তুই না গেলে আমার বিয়ে আটকাবে না। যত সব, একটু রসে বসে থাকবো, তা এদের সহ্য হবে না। এরপরেই বিয়ের শুভ দিন উপস্থিত হতেই সুখেন তার বিশেষ কয়েকজন সঙ্গী নিয়ে ঘটকের নির্দেশিত জায়গার উদ্দেশ্যে রওনা দিল। অনেক মাঠ ঘাট গ্রাম গঞ্জ পেরিয়ে তারা যখন একটা পুরনো বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলো, সুখেনের এক সঙ্গী গিরিশ বলল, ও মা, এ আবার কি সুখেন? হ্যাঁ, এটা কি বিয়ে বাড়ি নাকি পোড়ো বাড়ি রে? সেটাই তো আমি বলতে যাচ্ছিলাম সুখেনদা। বিয়ে বাড়ি তো দূর, কোশমিন কালে এখানে কোনো লোক থেকেছে বলে তো মনে হয় না। কিন্তু কিন্তু ঘটক তো এইখানের কথাই বলেছিল। হ্যাঁ, কুমুদপুরে এটাই তো সেই জায়গা, কিন্তু না আছে বিয়ে বাড়ির সাজ আর না কোনো লোকজন। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। এই সুখেন, একটা কাজ করি বুঝলি, আমি একা বরং একবার ভেতরটা গিয়ে দেখে আসি, তোরা এখানেই অপেক্ষা কর। সেই ভালো, সেই ভালো। আর শোন, তাড়াতাড়ি আসিস বুঝলি, মানে বুঝতেই তো পারছিস আমরা তর সইছে না। ও সুগন্ধা, এই গিরিশ তো দেখি গেল তো গেলই, সে আবার পাত পেরে খেতে শুরু করে দিল না তো? বললাম বেটাকে যাবি আর আসবি, কিন্তু না, দেখ গিয়ে খেতে বসে গেছে নাকি গিলতে। সব কটা অপদার্থ জুটেছে কপালে। কিন্তু তাহলে মানে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, যা ভেতরে যা, গিয়ে দেখা। ও সব দেখি বলে দিতে হবে, কিন্তু তাড়াতাড়ি আসবি, না জানি আমার বউ কতক্ষণ ধরে অপেক্ষা করছে আমার জন্য। এরপরে আরো বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু না গিরিশ ফিরে এলো আর না এলো অন্য আরেকজন। সুখেনের সঙ্গে আসা আরো দুজন ব্যক্তিও ভেতরে গেল, কিন্তু তারাও ফিরছে না দেখে এবার সুখেন যেন অত্যন্ত অধীর হয়ে উঠল। এদিকে বাড়ির ভেতর যেন একদম নিস্তব্ধ, ঠিক যেন শ্মশান ভূমি। আরো কিছুক্ষণ অপেক্ষা করে সুখেন বলে উঠল, এদের দ্বারা কোনো কাজ হবে না, গাছ তো কাছেই না। এবার দেখছি আমাকে গিয়েই দেখতে হবে, বিয়েটা তো আমার। এই ঘরে আবার একটা মেয়ে বসে রয়েছে দেখছি। এই মেয়ে, আমার সঙ্গীরা সবাই বাড়ির মধ্যে ঢুকেছিল, তারা গেল কোথায়? আমি তো জানি না বাবু। বাবা বাবা বাবা, কি মিষ্টি গলার স্বর। কিন্তু তারা তো এদিকেই এসেছিল। সে যাই হোক, তুমি কি এভাবে এখানে একা একা বসে রয়েছো যে? আমি মাধুরী, আজকে আমার বিয়ে, তাই বরের জন্য অপেক্ষা করছি। মাধুরী, তাই মানে এটাই আমার হবু বউ? তুমি কি অখিলেশ ব্যানার্জির মেয়ে নাকি মাধুরী? হ্যাঁ, আমার বাবা অখিলেশ ব্যানার্জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। চিনবে গো, চিনবে। চেনার জন্য যে সারাটা জীবন পড়ে রয়েছে। আমি তো তোমার হবু স্বামী সুখেন সামন্ত। কিন্তু তোমার বাবা মা আত্মীয় এইসব কোথায় তারা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনার কি বউ দরকার নাকি আত্মীয় স্বজন? সে আমার বউ দরকার, কিন্তু তোমার বাবা না থাকলে আমার দেনা পাওনা তোর ব্যাপারটা কি হবে? দেখো, ওই দিকে আমি কিন্তু খুবই সোজা সাপটা। পাবে গো পাবে, সব দেনা পাওনা সুদে আসলে পাবে। আমার বাবা
কাউকে ঠকান না। উরে বাবারে, একদিকে সুন্দরী বউ, তার উপরে টাকা। যে মেয়ের গলা এত সুন্দর, না জানি তাকে দেখতে কত সুন্দর হবে। এই যে মাধুরী, বলছিলাম তোমায় তো কেবল ছবিতে দেখেছি, যদি ঘুমটা একটু সরাও তাহলে এই চাঁদপানা মুখখানি দেখতে পেতাম। বেশ তো, এই দেখো তবে। এই বলেই মাধুরী তার মাথার ঘোমটা সরানোর সাথে সাথেই সুখেন যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। তার সামনে বসে থাকা মেয়েটির চোখ ঠিকরে বেরোচ্ছে আলো, তার মুখ দিয়ে ঝরছে লাল রক্ত, গলার কাছে কালো দাগ। ভয়ে আতঙ্কে সুখেন তখন উন্মাদের মতো চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে গেল। শুনতে পেল হাড় হিম করা এক অট্টহাসি। বেটা বজ্জাত ঘটক, তুই এখানে আয়। কার সাথে তুই আমার বিয়ে ঠিক করেছিলি? বল, ওটা কে? কে ওটা? এত উতলা কেন হচ্ছেন কথা? কি হয়েছে? এই যে বিয়ে করবেন বলছিলেন, আর এখন বউ থেকে পালিয়ে যাচ্ছেন। কি মস্করা? তুই আমার সাথে মস্করা করছিস? তোর এত বড় সাহস? কে ওটা ভেতরে? কে? ও তো মানুষ নয়। ওটা তো মাধুরী কথা, আমার মেয়ে মাধুরী। তার মানে তুমি তো মোহন ঘটক। মোহন ঘটক আর নেই বাবু, আমি অখিলেশ। মোহন ঘটক সেজে আমি আপনার কাছে এসেছিলাম, হ্যাঁ, প্রতিশোধ নিতে, আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ। মৃত্যুর প্রতিশোধ? কিন্তু আমি তো কিছু করিনি, এটা আমার দোষ কোথায়? দোষ তো আমার মেয়েরও ছিল না কর্তা। একটাই আদরের মেয়ে ছিল আমার মাধুরী। নিজের সর্বস্ব বিক্রি করে কত আশা নিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলাম হরিশপুরের ব্যবসায়ী হারান সাহার সঙ্গে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে মেয়েটা শ্বশুর ঘর করতে গেল, কিন্তু তারপরেই। শুনছো? এই নাও তোমার চা। শোনো, বিয়ের সময় তোমার বাবা যে গয়নাগুলো দিয়েছে সেটা আমায় বের করে দাও। কি? বাবার দেওয়া বিয়ের গয়না বের করে দেব? কেন? না মানে তুমি কি ওগুলো ব্যাংকে রেখে দেবে? না, বাবা নতুন চাষের জমি কিনবেন বলে ঠিক করেছেন, তাই এই গয়নাগুলো বেচে টাকা জোগাড় করতে হবে। গয়নাগুলো বেচে দেবে মানে? তুমি কি পাগল হলে নাকি? আমার বাবা তার সারা জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে এই গয়না গড়িয়ে দিয়েছে, আর তুমি সেগুলোকে? না, কখনো না। কি বললে তুমি? তোমার সাহস হলো কি করে আমার মুখের উপর না বলার? আর তোমার কি মনে হয় আমি তোমার অনুমতি চেয়েছি? তুমি আমার গায়ে হাত তুললে তো? এই শোন, তুই আমার বউ, আর বউয়ের জায়গা পায়ের নিচে। মাথায় ওঠার চেষ্টা করিস না। তাড়াতাড়ি যা গিয়ে গয়নার থলিটা নিয়ে আয়, নইলে তোর জন্য কিন্তু ভালো হবে না বলে রাখলুম। ওগুলো আমার বাবার দেওয়া গয়না, ওগুলো আমার থেকে নিও না, দোহাই তোমার, ওগুলোকে বিক্রি করে দিও না। তোকে দেখছি এইভাবে হবে না। বেশ, তাহলে জোর করে নিয়ে নিতে হবে দেখছি। না না না, এরকম করো না, দয়া করো। ওগুলো আমার কাছে অনেক দামি। ওগো করো না। এইভাবেই দিনের পর দিন আমার মেয়েটার উপরে অত্যাচার চলতে লাগলো, কখনো টাকার জন্য তো কখনো অন্য কোনো কারণে। শ্বশুর বাড়ির তাড়নায় মেয়েটা আমার তিল তিল করে শেষ হয়ে যাচ্ছিল, তবু মুখে কিচ্ছু কখনো বলেনি। তারপরেই একদিন এলো সেই দুঃসংবাদ। ওরা খবর পাঠালো আমার মেয়ে নাকি অন্য কারুর সঙ্গে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, পাগলের মতো ছুটে গেলাম ওর বাড়িতে। বাড়ির সকলে মিলে আমায় চরম অপমান করে তাড়িয়ে দিল, সাথে অপবাদ। কেবল বাড়ির একটা চাকর, সে বলল
আমার মেয়েকে নাকি ওরা খুন করে তড়ি ঘড়ি সেই লাশ শ্মশানে পুড়িয়ে দিয়েছে। উন্মাদের মতো শ্মশানে ছুটে গেলাম। মাধু, আমার মাধুরী। এই তো আমি বাবা। হ্যাঁ, এইটা তো মাধুরীর গলা। কোথায় 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 মা তুই? কোথায় তুই? হ্যাঁ, এই তো আমি বাবা, এই তো আমি তোমার সামনে। কিন্তু আমার এই বিভৎস রূপ তুমি দেখতে পারবে না বাবা, দেখতে পারবে না। মাধু, এইসব 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 কি করে হয়ে গেল মা? একবারও তুই আমাকে কিচ্ছু জানালি না। হায় হায় মাধু। আমার বিয়ে নিয়ে তোমার অনেক স্বপ্ন ছিল বাবা, সেগুলোকে আর ভেঙে দিতে চাইনি। একদল মানুষরূপী পশুর সাথে আমার থাকতে হতো বাবা। হে ভগবান, আমি কি সর্বনাশ করলাম তোর। কিন্তু কিন্তু ওই মোহন ঘটক তো বলেছিল। মিথ্যে বলেছিল বাবা, মিথ্যে বলেছিল, মিথ্যে। ওই শয়তান ঘটক এইভাবে বহু মেয়ের জীবন নষ্ট করেছে বাবা। টাকার বিনিময়ে ও এমন ঘরে মেয়েদের বিয়ে দেয় যারা সাক্ষাৎ নরকের দূত। কি এতটা নিষ্ঠুর! ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। কাউকে ছেড়ো না বাবা। ওই ঘটক আর তার খাতায় লেখা সমস্ত শয়তানগুলোকে শেষ করতে হবে। আর এই কাজে আমি তোমায় সাহায্য করব। হ্যাঁ, আমি। হ্যাঁ হ্যাঁ, যাতে আর কোনো হতভাগা বাবার এমন দশা না হয়। তুই দেখিস মা, ছাড়বো না, আমি আমি কাউকে ছাড়বো না। কিন্তু সবার আগে মরণ অপেক্ষা করছে ওই হারানের জন্য। ওর মৃত্যু অবধারিত। মাধুরী তার স্বামী আর শ্বশুর বাড়ির লোকেদের থেকে প্রতিশোধ নেয়, আর আমি রাতের অন্ধকারে গিয়ে মোহন ঘটককে শেষ করে দিই। জানতাম তার খাতার মধ্যেই রয়েছে সেই সকল লোকের নাম যারা টাকার বিনিময়ে মেয়েদের জীবন শেষ করে দিত। সেই খাতা দেখেই তোর নাম ঠিকানা পেয়েছিলাম। তুইও তো তোর আগের বউদের নিজের হাতে খুন করেছিস। না 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 না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। নতুন বিয়ের নেশায় আমি ভুল করে ফেলেছি। আমাকে মেরো না, দয়া করে আমাকে মেরো না। এই অখিলেশের কাছে দয়ার কোনো জায়গা নেই, কেবল শাস্তির জায়গা রয়েছে। শাস্তি। আর একটা শয়তানের শেষ হলো বাবা। এখনো যে অনেক বাকি রয়েছে, অনেক। হ্যাঁ মা, এবারে খাতার পরের নাম মনোহর ঘোষাল। যেতে হবে, এবারে তার পালা, এবারে তার পালা।